নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের ৬৭তম অংশ। ততদিনে বাংলা সাহিত্যের রস উপভোগ করতে শিখেছি। বঙ্কিম, শরৎচন্দ্র ছাড়াও তাদের চাইতে অনেক ছোট অনেক লেখকের সঙ্গে মনে মনে যেরকম অন্তরঙ্গতা হয়েছিল, সেরকম অন্তরঙ্গতা বঙ্কিম, শরৎচন্দ্র কিংবা মাইকেল, হেমচন্দ্র, রবীন্দ্রনাথের সঙ্গে সম্ভব ছিল না। তার কারণ ছোটরা ছিলেন অনেক কাছাকাছির মানুষ, নিজেকে এদের গল্পের নায়িকা ভাবা অনেক সহজ ছিল। এদের মধ্যে প্রথমেই নাম করতে হয় সীতা দেবীর আর শান্তা দেবীর, আর সংযুক্তা দেবী বলে একজন অজানা লেখিকার। পরে জেনেছিলাম সীতা দেবী, শান্তা দেবী দুজন মিলে এক একটা বই লিখতেন আর লেখিকার নাম দিতেন সংযুক্তা দেবী। ভারী উপভোগ করেছিলাম বুদ্ধিটাকে। আমার মাসিমা কিন্তু বলতেন, ওসব দ্বিতীয় শ্রেণীর বই নিয়ে সময় নষ্ট করিস কেন? যাদের বই রোমান্স দিয়ে ঠাসা তাদের দ্বিতীয় শ্রেণীর বলতে আমার রাজি ছিলাম না। এই হলো সাহিত্য বিচারের মজা। ব্যক্তিগত রুচির এক্ষেত্রে এত বেশি প্রাধান্য যে কে সত্যি ভালো আর কে মন্দ তাই বুঝে ওঠা দেয়। তাছাড়া রসের জগতে ভালো মন্দ নেই। কাকে ভালো লেখা বলা হবে? মাস্টারমশাইরা, সমালোচকরা, সাহিত্যবিদরা যার প্রশংসা করেন, নাকি পাঠকরা যার মধ্যে কিছু রস, আনন্দ, সান্ত্বনা, জীবনের মানে খুঁজে পায় তাকে? সত্যি কথা বলতে কি, সমালোচকরা অনেক নীরস দুর্বোধ বইয়ের প্রশংসা করেন। সাধারণ লোকে যার মাথামুন্ডু কিছুই বোঝে না, সেই সব জিনিসই তাদের বেশি পছন্দ, কারণ তারা মস্তিষ্ক দিয়ে বই পড়েন। আর আধা মুখ্য জনসাধারণের মস্তিষ্ক বলে যা আছে তার কথা বেশি কিছু না বলাই ভালো। কিন্তু তাদের বেদনা আছে, দুঃখ আছে, হতাশা আছে, সুখও আছে। তারা হৃদয় দিয়ে বইয়ের মানে করে। মুশকিল হলো তাদের একঘেয়ে জীবনে রোমাঞ্চের বড় অভাব, তাই তারা উত্তেজনা খোঁজে। ভালো বইতে সেটি না পেলে বাজে বই থেকে নিঃশ্বাস বন্ধ করে ও জিনিস আহরণ করে। বলেছি তো, সৃষ্টিকর্মের ভালো মন্দ বুঝে ওঠা দায়। আর তাই যদি বলা যায় ভগবানের কেরামতি কি সবসময় বোঝা যায়? শিলংয়ের সরল গাছে একরকম বিকট শুঁয়োপোকা দেখতাম, 6 ইঞ্চি লম্বা, বুড়ো আঙুলটার মতো মোটা, নোংরা ছাই রঙের গা, পিঠের ওপর দুসারি ছোট্ট ছোট্ট ঢিবলি মতো। একটা কাঠি গায়ে লাগালেই ফ্যাস করে শব্দ হতো, আর ঢিবলিগুলো ঢাকনি খুলে গিয়ে ভেতর থেকে 3টি করে মোটা লোম বেরোতো। প্রত্যেকটির আগায় আঠার মতো কি একটা লাগানো। আমাদের খাসিয়া ধাইমারা বলতো, ও জিনিস হাতে লাগালে জীবনে কখনো ঘা শুকোবে না, খেয়ে খেয়ে হাড় অবধি গিয়ে পৌঁছবে। ভাবতাম, এত যার ক্ষমতা তিনি ওই জানোয়ার তৈরি করলেন কেন? লেখকরা কোন ছাড়! ছোটদের জন্যও সেকালের সন্দেশে সীতা দেবী, শান্তা দেবীর লেখা বেরোতো, নিরেট গুরুর কাহিনী আর বিদেশি মজার গল্পের অনুবাদ। হিন্দুস্তানি উপকথা তো খুবই প্রশংসনীয়, তবে এসব গল্প মৌলিক ছিল না। আমি মৌলিক রচনার বেশি প্রশংসা করি। সীতা দেবী, শান্তা দেবীর উপন্যাসগুলি ছিল একেবারে মৌলিক, অর্থাৎ একটা বিশেষ সমাজের নিত্যনৈমিত্তিক জীবনযাত্রার গল্পকে যদি মৌলিক বলা যায়, কিন্তু ঘটনাগুলি তাদের কল্পনাপ্রসূত। সে সময়কার অনেক নামকরা কাহিনীর বিষয়ে কথা বলা যায় না। এমনকি মন্ত্রশক্তির মতো একটি সার্থক রচনার অর্ধেকটির সঙ্গে ফ্লারেন্স বার্কলের দি ফলোয়িং অফ এ স্টারের অদ্ভুত সাদৃশ্য দেখে বিস্মিত হয়েছিলাম। অবশ্যই দুই দেশের দুজন গুণী নারীর পক্ষে একই কাহিনী কল্পনা করাও অসম্ভব নয়। মোট কথা, সীতা দেবী, শান্তা দেবী গল্পের সঙ্গে আমাদের জীবনের বেজায় সাদৃশ্য ছিল। বলা বাহুল্য, ওইসব মনোহর রোমাঞ্চের অবকাশ বাবা একেবারেই রাখতেন না। ঘরোয়া জিনিস রূপদর্শী চোখ দিয়ে দেখাটাও খুব সহজ গুণ নয়। পরে অবশ্যই অন্য এবং আরও জোরালো লেখকরা এই দুই বোনকে নৃশংসভাবে আমাদের চিত্ত থেকে সরিয়ে দিয়েছিলেন, এবং তাদের মধ্যে কেউই নারী ছিলেন না। কয়েক বছর আগে কলকাতার একদল অপেক্ষাকৃত কম বয়সী মেয়েদের চেষ্টায় রবীন্দ্র সদনে যে 6 জন সত্তরোত্তর লেখিকাকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছিল, সুখের বিষয়ে তাদের মধ্যে এই দুটি বোনও ছিলেন। এদের চাইতেও প্রবল প্রতিভা সম্পন্না লেখিকাও ছিলেন, যেমন শৈলবালা, ঘোষজায়া, গিরিবালা দেবী।
কিন্তু আমাদের ওই 13, 14, 15 বছর বয়সে সীতাদেবী শান্তাদেবীকেই বেশি অন্তরঙ্গ বলে মনে হতো। শৈলবালা যে সমাজের কথা লিখেছেন তার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই ছিল না, আর একটু দূরে দেখবার মতো জ্ঞান বুদ্ধিও ছিল না। এরপরেই শরৎচন্দ্রকে পেলাম। সীতাদেবী শান্তাদেবীর সঙ্গে অন্য লেখিকারা বিদায় নিলেন। ম্যাট্রিক পরীক্ষা দিয়ে বাংলা বইয়ের পাহাড় জমালাম। বুঝতে পারতাম শুধু ইংরেজি বিদ্যা দিয়ে হবে না, যদি কিছু লিখতে হয় বাংলাতেই লিখতে হবে। যেসব ভারতীয়রা মাতৃভাষা ছেড়ে ইংরেজিতে সাহিত্য সাধনা করতেন তাদের সঙ্গে আমার মনের মিল ছিল না। পরে কিছু ইংরেজি প্রবন্ধ লিখেছিলাম, ভালোই লিখেছিলাম, কিন্তু ও পথে আমার পা রাখার মাটি খুঁজে পাইনি। ইংরেজি বিদেশি ভাষা, এ যাবৎ শুধু নিজেদের পরিবারের কথাই বলে এসেছি। তার একটা কারণ, অনাত্মীয় সাহিত্যিক রবীন্দ্রনাথকে ছাড়া কাউকে দেখিনি। তাকেও দেখেছি বললে ঠিক হবে না, বরং দর্শন করেছি, অর্থাৎ বাইরে থেকে দেখেছি। কলকাতায় সেই সময় আরেকটা বাড়িও ছিল যাদের সঙ্গে আমাদের কোনো রক্ত সম্পর্ক না থাকলেও এত বেশি ঘনিষ্ঠতা ও ভালোবাসা ছিল যে অনেকে ভাবতো ওরা আমাদের নিকটাত্মীয়। তারাও ময়মনসিংহ থেকে এসেছিলেন। মেজ জ্যাঠামশায়ের বন্ধু গগনচন্দ্র হোম, এর বড় ছেলে অমল হোম সামাজিক কাজে রবীন্দ্র সাহিত্য ব্যাখ্যায় আর মৌলিক সমালোচনায় একসময় খ্যাতি লাভ করেছিলেন। আমার প্রিয় বন্ধু ডাক্তার নিহার রঞ্জন রায় গগনচন্দ্রের ভাইপো।